আমরা যারা বর্ডার ক্রস করে এসেছি, এখানে আমরা যদি কোনো গ্রিন কার্ড হোল্ডার দ্বারাকে বিয়ে করি, এক্ষেত্রে আমাদের গ্রিন কার্ডের কোনো হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা ওইটার প্রসিডিংটা কি হতে পারে। উনি যখন বর্ডারে ঢুকেছে ওনাকে আইস অফিসার এক্সপায়ার্ড রিমুভাল অর্ডার দিয়ে দিয়েছিল 2023 সালের অক্টোবরে বর্ডার ক্রস করে আমেরিকাতে প্রবেশ করে আর কি। জি। তো পরবর্তী থেকে এখন পর্যন্ত আমার কেসটা এখন পর্যন্ত অনলাইনে ইমিগ্রেশন কোর্টের কোনো ডেট দেখায় না। যেহেতু ওনারা বর্ডার ক্রস করে আসছে, ওরা সরাসরি এদেশে গ্রিন কার্ডের জন্য এলিজিবল না, অ্যাডজাস্টমেন্টের জন্য এলিজিবল না, সেক্ষেত্রে গ্রিন কার্ড করলে অবশ্যই এটা যে আরেকটা যে অল্টারনেটিভ প্রক্রিয়া আছে। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মুশফিক বলছিলাম সার্চ থেকে। আমার অ্যাটর্নি স্যারের কাছে আজকে দুইটা প্রশ্ন আছে। জি। একটা হচ্ছে যে আমি 2023 সালের অক্টোবরে বর্ডার ক্রস করে আমেরিকাতে প্রবেশ করি আর কি। জি। তো পরবর্তী থেকে এখন পর্যন্ত আমার কেসটা এখন পর্যন্ত অনলাইনে ইমিগ্রেশন কোর্টের কোনো ডেট দেখায় না, কেস ইজ নট ফাউন্ড দেখায় আর কি। জি। তো আমি গত বছরের সেপ্টেম্বরের 21 তারিখে এটা রিমোশন মানে কোডের জন্য আবেদন করছিলাম, কিন্তু এসএলএম অফিসেও করা হয়েছে মেল এবং আইস অফিসেও করা হয়েছিল। আইস অফিস থেকে মেল আসছে যে আমার এটা এসএলএম অফিসে আছে, ওইখান থেকে এনটি নতুন ভাবে ইস্যু করবে, তার পরবর্তীতে তারা একটা ডেট দিবে আর কি। এবং আমাকে আরেকটা ডেট উল্লেখ করে দিছে, এই তারিখে আমি ডেটটা উল্লেখ করে দিছে মার্চের মে মাসের 26 তারিখে আইসকে আবার মেল করতে। আর এসএলএম অফিস থেকে আমার মেল করা হয়েছিল যে আমার কেসটা ইনকোয়ারি করতেছে, ইনকোয়ারি করে আপডেট দিবে, কিন্তু অলরেডি 6 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমি কোনো আপডেট পাইনি আর কি। এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন, এখন আমার করণীয় কি? জি, দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, ধরেন আমরা যারা বর্ডার ক্রস করে এসেছি, এখানে আমরা যদি কোনো গ্রিন কার্ড হোল্ডার দ্বারাকে বিয়ে করি, এক্ষেত্রে আমাদের গ্রিন কার্ডের কোনো হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা ওইটার প্রসিডিংটা কি হতে পারে। মানে সেক্ষেত্রে আপনার অ্যাসাইলাম যে আবেদন করেছেন সেক্ষেত্রে কোনো সুবিধা আছে কিনা? জি জি জি। অনেক ধন্যবাদ জনাব মুশফিক আপনার প্রশ্নের জন্য। জনাব মাহফুজুর রহমান। ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। যে উনি যে সিনারিও বলেছে আমাদের কাছে আজকে, এই ধরনের সিচুয়েশনে সাধারণত আপনার আইস অফিসে ইমেল করলে ওরা কিন্তু কেসটাকে আবার ইউআইআর সিস্টেম, যেটা উনি বলছে অনলাইনে নেই, ইউআর সিস্টেমে কিন্তু এটা ট্রান্সফার করে দেয়, অথবা অ্যাসাইলাম অফিস থেকে নতুনভাবে আপনার এনটি ইস্যু করে থাকে। তো কিছু এক্সেপশন রয়েছে এক্ষেত্রে, যেটা বলে যে ওরা এটা পারবে না। অ্যাসাইলাম অফিসের যখনই বলেছে যে ইস্যু করবে এনটিএ, দ্যাট মিনস হচ্ছে উনি যখন বর্ডারে ঢুকেছে ওনাকে আইস অফিসার এক্সপায়ার্ড রিমুভাল অর্ডার দিয়ে দিয়েছিল। আচ্ছা। দিয়ে ওনাকে ছেড়ে দিয়েছিল এটা ওনার ক্ষেত্রে। তো যার ফলে ওনার যেহেতু এক্সপায়ার্ড অর্ডার রিমুভাল অলরেডি দিয়েছে, দ্যাট মিনস হচ্ছে ইমিগ্রেশন ওনাকে দে হ্যাভ টু ইস্যু নিউ এনটিএ। তো উনি যেহেতু অ্যাসাইলাম অফিসে অ্যাসাইলাম করেছে, সো অ্যাসাইলাম অফিস অথবা ইন্টারভিউ নিয়ে অথবা ইন্টারভিউ ছাড়াও নতুন এনটি ইস্যু করলে এটা ইউআর সিস্টেমে যাবে। আচ্ছা। আর দ্বিতীয় যে প্রশ্নটি করেছে, যদি কোনো গ্রিন কার্ড ধারীকে বিয়ে করে সেক্ষেত্রে, রাইট, যদি যেহেতু ওনারা বর্ডার ক্রস করে আসছে, ওরা সরাসরি এদেশে গ্রিন কার্ডের জন্য এলিজিবল না, অ্যাডজাস্টমেন্টের জন্য এলিজিবল না, সেক্ষেত্রে গ্রিন কার্ড করলে অবশ্যই এটা যে আরেকটা যে অল্টারনেটিভ প্রক্রিয়া আছে, যেটাকে প্রভিশনাল ওয়েভার বলা হয়, যেটা কিনা 601A ওয়েভার। তো এটার একটা প্রক্রিয়া রয়েছে, একটু লেংদি প্রসেস, বাট স্টিল ইটস পসিবল, মানে আরেকটি রাস্তা তার খুলে যাবে আর কি। হ্যাঁ, আর যেটা কিনা স্টিল উনি কনসুলার প্রসেস হয়ে গ্রিন কার্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে ওইভাবেও। তার মানে সেক্ষেত্রে উনি যদি করে সেটা ভালোই হতে পারে ওনার জন্য। অবশ্যই সেটা সেকেন্ড চান্স খুলে যেতে পারে। অনেক ধন্যবাদ যারা মুশফিক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি মিশিগান থেকে হাসান বলছিলাম। আমি অ্যাটর্নি মাহফুজুর রহমান সাহেবের কাছে এবং রানা ভাইয়ের কাছে থ্যাংক ইউ। আপনাদের কাছে একটা কোশ্চেন ছিল আমার, যেটা আমার মা বাবা তারা F4 ভিসাতে আমার খালার অ্যাপ্লিকেশনে আমেরিকাতে এসেছেন, এবং আমার মা হলো মেইন অ্যাপ্লিকেন্ট এন্ড বাবা হচ্ছে মার সাথে এসেছেন। বাবার গ্রিন কার্ড চলে এসেছে, কিন্তু মার গ্রিন কার্ডটা আসেনি। পরবর্তীতে আমরা যোগাযোগ করার পরে বললো যে মার নাকি ফিঙ্গারপ্রিন্ট লাগবে। এখন মা তো একবার ঢাকাতে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, একবার যখন আমেরিকাতে ঢুকেছে মিশিগানে তখন আরেকবার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, আবার তারা ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে।
তো ফিঙ্গারপ্রিন্টের জন্য তো একটা ডেট দিল, আমরা অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে অফিসে দেখলাম একটা নোটিশ টানানো বলতে আজকে ওদের বিদ্যুৎ সংযোগের কারণে আজকে কোনো ইন্টারভিউ হবে না বা আজকে কোনো ফিঙ্গারপ্রিন্ট হবে না, ওরা কাগজ দিয়ে জানাবে। অলমোস্ট 3 মাস হয়ে গেল, ওরা কোনো কাগজ টাগজ দেয়নি। পরে আমি যোগাযোগ করার পরে ওরা বললো যে আপনাকে আমরা আবার 3 মাস পরে আপনি আপনাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে একটা ডেট দিব ফিঙ্গারপ্রিন্টের জন্য। তো আমি ফিঙ্গারপ্রিন্টের জন্য গত পরশুদিন কল করেছি। কল করার পরে ওরা আমাকে বলল যে আমাদের অফিসার আপনাকে কল করবে এবং কল করার 24 ঘন্টা কি 48 ঘন্টা আগে আপনাকে একটা টেক্সট মেসেজ দেওয়া হবে বা ইমেল দেওয়া হবে। কিন্তু আসলে ওরা কোনো ইমেল কোনো কিছু দেয়নি। আজকে সকালবেলা কল করে বসেছে পরের দিনই, এবং 2বার কল হয়েছে সকাল 7টা 7:15টার দিকে। তো আমি তখন ঘুমেছিলাম, আমি আর ধরতে পারিনি। তো যাই হোক, আমার কোশ্চেনটা হচ্ছে এটাই যে এখন যখন এই অফিসারের সাথে কথা বলবে এবং একটা ফিঙ্গারপ্রিন্টের ডেট দিবে, আমার মা গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিবে, এরপরে কি আর কোনো কিছু আছে কিনা গ্রিন কার্ড পাওয়ার জন্য, বা আর কোনো প্রবলেম হতে পারে কিনা, একটু যদি মাহফুজ সাহেব একটু বলতেন। অনেক ধন্যবাদ জনাব হাসান আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয় যে উনি ফিঙ্গারপ্রিন্টের প্রক্রিয়াটি সম্পূর্ণ করলে ওনারা আমার গ্রিন কার্ডটি অতি সত্ত্বর চলে আসতে পারে, 90 ডেজের মধ্যে অথবা পেয়ে যাবে অনেক কার্ডটা। সেটাই, সুতরাং গ্রিন কার্ড যত তাড়াতাড়ি সম্ভব ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার ব্যবস্থা করুন, তাতে করে মনে হয় যে খুব দেরি হওয়ার কথা নয়। আপনার চিন্তারও অতটা কারণ নেই জনাব হাসান। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। ফেসবুকে একটি প্রশ্ন নিয়ে নেই মোহাম্মদ সোহাগ। তিনি বলছেন যে তার I-94 ফর্মে তার ডেট অফ বার্থে ভুল হয়েছিল। মাই বার্থ ডেট ইজ নট রাইট ইন মাই I-94 ফর্ম। ক্যান ইউ টেল মি দ্যাট হাউ ক্যান আই চেঞ্জ ইট প্লিজ? হ্যাঁ, এটা চেঞ্জ করার জন্য ফার্স্ট অফ অল USCIS যোগাযোগ করতে পারে। যদি ওভার ফোনে এটা ওদেরকে এক্সপ্লেন করে ঠিক করতে পারে তাহলে তো এটা বেটার। আর না হলে যেটা যে রেগুলার প্রসেস, ইমিগ্রেশনের একটি ফর্ম রয়েছে, আপনার ওই ফর্মের মাধ্যমে এটা কিন্তু আপনার I-94 কারেকশনের জন্য পাঠানো যায়। খুব কঠিন কোনো বিষয় নয়। না, ওটা অনেক ধন্যবাদ জনাব সোহাগ। আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম সানাউল্লাহ, আমি মেরিল্যান্ড থেকে বলছি, বাল্টিমোর থেকে। অ্যাটর্নি মাহফুজুর রহমান স্যারের কাছে আমার কোশ্চেনটা হলো, আমি খুব সংক্ষিপ্ত কোশ্চেনটা করছি। আমি অ্যাসাইলি ছিলাম, ইউএস সিটিজেনকে বিয়ে করি, পরে আপনার I-130 অ্যাপ্রুভ, বাট আমার অ্যাসাইলাম টার্মিনেট করা হয়। দেন আমার আপনার গ্রিন কার্ডের জন্য আপনার ইন্টারভিউ হয়। ইন্টারভিউ শেষ হওয়ার 2 বছর প্রায় 22 মাস পরে আমি কোনো আপডেট পাই না। তাদের কাছে বহু ধরনের বহু চিঠি লেখা হয়েছে, বাট কোনো আপডেট পাই না। দেন আমি ম্যান্ডামাস করি, বাট আমার অ্যাটর্নিটা, যদিও আমার দুঃখের বিষয়, আমি ভিন্ন এক দেশি লয়ার ধরছি, যা বুঝাইতে পারি না, বুঝিও না। যাই হোক, এখন আমি ম্যান্ডামাস করতে করতে 6 মাস শেষ, এখন পর্যন্ত কোনো আপডেট পাই নাই। এখন এই ম্যান্ডামাসের শেষ কোথায়, আমি এটা বুঝবো কিভাবে, আমি কি করবো এখন? এখন করণীয় কি আপনার, এটাই প্রশ্ন সানাউল্লাহ সাহেব। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। ম্যান্ডামাস যদি করে থাকে, সাধারণত এটা যখন সমনটা ইস্যু করা হয় এই ফেডারেল কোর্ট থেকে, ওই সমনটা আপনার অ্যাটর্নি জেনারেলকে এবং যারা USCIS এর ডিরেক্টর তাদের কাছে সার্ভ করতে হয়। যদি সাকসেসফুলি যদি এটা সার্ভ করে থাকে এবং এটা যখন কোর্টকে যখন অ্যাফিডেভিট সার্ভিস জমা দেওয়া হয়, তখন কিন্তু আপনার 60 ডেজের মধ্যে কিন্তু গভর্নমেন্টকে রেসপন্স করতে হয়। ওই 60 দিনের মধ্যেই কিন্তু ওই কেসটি কিন্তু রিজলভ হয়ে যায় সাধারণত, কারণ ওই গভর্নমেন্ট অ্যাটর্নি তখন USCIS এর যোগাযোগ করে তারা যদি দেখে যে এটা উইদাউট এনি রিজন হ্যাং হয়ে আছে, কোনো কারণ ছাড়া, স্পেসিফিক কারণ ছাড়া, তখন কিন্তু তারা ওই কেসটিতে হয় RF ইস্যু করে, হয়তো মেডিকেল লেটার ইস্যু করে, নাহলে কেসটা অ্যাপ্রুভ করে দেয়। তো ওনার ক্ষেত্রে ওনার লয়ারের সাথে বসতে হবে যে কি ব্যাপার, ডিলে কেন হচ্ছে। সাধারণত 3 থেকে 4 মাসের মধ্যে একটা ম্যান্ডামাসের কেস কিন্তু রিজলভ হয়ে যায় সাধারণত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।